আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো গ্রাম থেকে আমার মা বাবা চলে এসছে, আর আমাদের জন্য কি নিয়ে এসে আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে এক বল আম, সাথে একটা বিশাল বড় কাঁঠাল। আর আম কাঁঠালের দিন, জামাই বাড়ি আসলে অবশ্যই আম কাঁঠাল তো লাগবেই। সাথে এনেছে নারিকেল, পেঁপে, অনেকগুলো বাদাম, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচ, চালের গুঁড়া, তারপর আছে কলা। আর এই কলাগুলো কাঁচা, এটি বাসায় রেখে দিলে পাকবে, এই জন্য কাঁচা কলা নিয়ে এসেছে। আর গ্রামে মা বাপ থাকলে এই একটা সুবিধা যে শহরে থেকেও গ্রামের সব কিছু পাওয়া যায়। আর যতটুকু সম্ভব নিয়ে আসার চেষ্টা করে, মোটামুটি সব কিছুই নিয়ে আসে। আর এই তো তাদের জন্য আমি দুপুরবেলা রান্না করতেছি ইলিশ মাছ। আর ইলিশ মাছটাকে আমি ভেজে আর তুলে রেখেছি, এখন শুধু রান্নার পালা। আর সাথে আমি আজকে এই মুরগিটা দিয়ে আমি আজকে রুটি বানাবো, চালের রুটি, সাথে মুরগিটার ঝোলও রান্না করব। দেশি মুরগি দিয়ে কিন্তু চালের রুটি খেতে অনেক মজা লাগে। আর সাথে যদি মা বাবার ভালোবাসা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই তো ইলিশ মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটার ভিতরে পানি দিয়ে তারপর রান্না করে নেব। সাথে আমি দেশি মুরগিটাকেও জবাই করে নিয়েছি, এখন ওটাকে কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এখন এটাকে ধুয়ে নেব। ধোয়ার পর এটাকে আমি নারিকেল বাটা, আরও যা যা মশলা আছে সব কিছু নিয়েছি রান্না করার জন্য, কারণ আজকে তো দেশি মুরগির ঝোল হবে, এই জন্য মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এখানে আমি সব মশলাগুলো নিয়ে নিয়েছি। সাথে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু তেলের উপরে ভাজি করে নেব। যখন আমার পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়ে আমি দিয়ে দেব আদা বাটা। আজকে পরিমাণটা একটু বেশি, কারণ ঝোল হবে, এই জন্য মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে। সব কিছু মশলা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে মশলাটা তেলের উপরে ভাজি করে নেব। আর মশলাটা যত তেলের উপরে ভাজবেন ততই মশলার কাঁচা যে একটা গন্ধ আছে ওটা চলে যাবে। এই তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে লবণ নিয়েছি। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাগুলো আবার একসাথে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। হলুদ মরিচ যখন কষানো হয়ে যাবে তারপর একটু দিয়ে দিলাম পানি, কারণ একটু শুকনো শুকনো হয়ে গেছে। পানিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন আমার এইরকম পর্যায়ে চলে আসবে, কষানোর পরে যে একদম পাতিল থেকে আলগা হয়ে গেছে, সাথে উপরে তেলও চলে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব নারিকেল বাটা। নারিকেলটাকে আমি আগেই বেটে রেখে দিয়েছি। এখন নারিকেলটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো যত ভালো হবে তরকারির স্বাদটা তত স্বাদ আসবে, এই জন্য আমার কষানোটা একটু সময় লাগছে। তারপর যখন আমার সব কিছু মশলা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা মুরগি। আর এই দেশি মুরগিটা কিন্তু খেতে অনেক মজা, আর যদি হয় মায়ের হাতের তাহলে তো কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। এই যে মুরগিটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। তারপর আমি দিয়েছিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়েছিলাম গোটা মশলা। আর এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি এটাকে এখন যখন মশলাটা একদম মাংসের গায়ে লেগে আসবে তখন আমি দিয়ে দেব গরম পানি। আর অবশ্যই কিন্তু রান্না করার সময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে তরকারির স্বাদটাও ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। আর আজকে রান্নাবান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আপনাদের ভাইয়া বাজার থেকে এই যে কিছু খাবার জিনিস নিয়ে এসেছে, কারণ বাসায় মেহমান থাকলে তো সকাল সন্ধ্যা একটু চা ভিজাবি খেতে হয়, এই জন্য বিস্কিট, চানাচুর, টোস্ট এগুলো নিয়ে এসেছে। আর এই তো আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখন আমি অন্য একটা চুলায় চালের গুঁড়ি সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম পানি, আর নিয়ে নিলাম চালের গুঁড়ো। আর এগুলোকে এখন আমি গরম পানিতে সিদ্ধ করে নেব। আর আমাদের বরিশালে কিন্তু চালের রুটিটা বেশ জনপ্রিয়, যে কোনো কিছুর সাথে চালের রুটিটা কিন্তু লাগবেই, যে কোনো অনুষ্ঠানে বা কোনো খাওয়া দাওয়া হলে। এই তো আমি চালের গুঁড়িটা দিয়ে এখন সিদ্ধ করে নিলাম। আর সাথে আমার চালের রুটিটা বানানো হয়ে গেছে, এখন এগুলোকে ভাজার পালা।
আর আজকে চালের রুটির পরিমাণটা একটু বেশি, কারণ বাসায় লোকজন আছে এই জন্য। আর এই তো আমার দেখেন তরকারির রঙটা কি সুন্দর হয়েছে, সাথে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। আর এই তো আমার চালের রুটিটাও ভাজা হয়ে গেছে। এখন রাত্র আর খাওয়া দাওয়ার পালা, আর কোনো কথা নয়। আর এরকম চালের রুটি আর সাথে মুরগির ঝোল হলে আর কিছু লাগে না। তারপর পরের দিন আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে। এখানে আছে মৃগেল মাছ আর আছে তেলাপিয়া মাছ। মৃগেল মাছটা কেটে এনেছে আর তেলাপিয়া মাছগুলো কাটা ফেলে নিয়ে এসেছে। আমি বাসায় এগুলোকে কেটে নিয়েছি। এখন আজকে আমি মৃগেল মাছটাকে রান্না করব। সাথে আমি অন্য কিছু রান্না করেছি, ওগুলো আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য। আর এই মৃগেল মাছটাকে আমি ভেজে নিয়েছি। ভাজার পর আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য যখন পেঁয়াজটা একটু পুড়ে এসেছিলো তখন আমি দিয়ে দিলাম একটু পানি। আর পানিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া। আর এই হলুদ মরিচটা দিয়ে এখন আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর পর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। আর এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। আর এই মাছটাকে আমি আলতো হাতে নাড়াচাড়া করব যাতে মাছটা ভেঙে না যায়, এই জন্য। এই তো আমার মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সাথে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিলে যে কোনো ভুনা মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর সাথে আমি 2-3টে পুঁই শাকও দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাছটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। মাছ রান্নাবান্না শেষ করে যখন আমি গোসলের জন্য রেডি হচ্ছিলাম তখন বাড়িওয়ালা তাদের ছাদ থেকে কচু এনে দিয়েছে, কারণ তাদের ছাদে বাগানে অনেক কচু হয়েছে। আর এই কচুগুলো আমাকে দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আর এখন আমি এগুলো রান্না না করে খেলে তো পরে আর স্বাদও পাবো না, এই জন্য তাজা খেলে যা মজা হবে, এই জন্য আমি আজকে এগুলোকেও রান্না করব। আর এই কচুটাকে এখন আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে চুলায় সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। আর এই তো আমার ধোয়া শেষ, চুলায় বসিয়ে দিলাম। আর এটার ভিতরে আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ। আর এই হলুদ লবণটা দিয়ে সিদ্ধ করলে কচুর শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে আর সাথে নরমও হয়ে যাবে। আর কচু শাকটা সিদ্ধ করে খেলেই অনেক মজা হয়। আর এই তো আমার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। এখন বাগার দেওয়ার পালা। আর এই বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি। আর পেঁয়াজ রসুনটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ বাটা। এখানে চিংড়ি মাছের মাথা বাটা আছে, সাথে ছোট ছোট চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু দেশি চিংড়ি মাছ, খেতে কিন্তু অনেক মজা। আর এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। যখন আমার চিংড়ি মাছটা হালকা লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে রসুন বাটা। আর রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কচুতে গলা চুলকাতে পারে, এই জন্য। আর সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা। আর এই আদা রসুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছটা দিয়ে কচুর শাকটা খেতে অনেক মজা লাগে এবং গলাও যাতে না ধরে। সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এটাকে দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা কচু। আর কচুটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা একসাথে মিশিয়ে নেব। কষানোর পর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। আর পানিটা দিয়ে আমি এটাকে একটু জাল করে নেব, যাতে মশলাগুলোর সাথে কচুর শাকটা একদম মিশে যায় এবং খেতে অনেক মজা লাগে। যখন কচু শাকের পানিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম একটু শুকনো মরিচ। আর শুকনো মরিচ টেলে রাখা শুকনো মরিচটা দিলে কিন্তু এই যে কচু শাকের যে একটা ঘ্রাণ আছে ওটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আর গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।